আসসালামু আলাইকুম বন্ধুরা। আগের ভিডিওতে আমরা শিখেছি যে স্থিতি ও গতি আপেক্ষিক। কোনো কিছু গতিশীল মানেই হলো সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পরিবর্তনটা কি সবসময় একই রকম হয়? পাখা যেভাবে ঘোরে, ট্রেন কি সেইভাবে চলে, দোলনা কি সেইভাবে চলে? আজ আমরা দেখব প্রকৃতিতে গতি কত ধরনের হতে পারে, আর আর তাদের আসল পার্থক্য কোথায়। গতির এই বিভিন্নতা বোঝার জন্য আমরা 5টি প্রধান প্রকার নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রকারটি হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। প্রথমে এটি সংজ্ঞা আমি বলি, তারপর আমি লিখতেছি। যখন কোনো বস্তু সোজা পথে বা একটি সরলরেখা বরাবর চলে তখন তাকে সরলরৈখিক গতি বলে। অবশ্যই হয়তো বুঝতে পারিনি। চলো প্রথমে সংজ্ঞা দেখে নিই, তারপর আমি বুঝাচ্ছি। যখন কোনো বস্তু সোজা পথে বা একটি সরলরেখা বরাবর চলে তখন তাকে সরলরৈখিক গতি বলে। সরলরৈখিক গতি বলে। এখন বুঝাচ্ছি আমি। একটা বস্তু সোজা পথে চলছে। একটা বস্তু ধরো এই বস্তুটি সোজা পথে চলছে এবং সরল রেখা বরাবর চলছে। চলতে চলতে এই বি অবস্থানে আসলো। বস্তুটি বি অবস্থানে আসলো সোজা পথে চলতে চলতে। এই চলনটা হচ্ছে সরলরৈখিক গতি। এখন একটা বাস্তবে উদাহরণ দিই, তাহলে হয়তো বিষয়টি বুঝতে পারবা। তোমরা নিশ্চয় হয়তো ট্রেন দেখেছো। একটি ট্রেন যখন বাঁকা বা ঢাল ছাড়া, এরকম বাঁকাও না আবার ঢালও নাই, এই ঢাল ছাড়া যখনই ট্র্যাক ধরে চলে তখন সেটি হচ্ছে সরলরৈখিক গতিতে চলে। আবার তুমি আর একটা জিনিস হয়তো লক্ষ্য করে থাকবে, তুমি যখন উপর থেকে একটা ঢিল সোজা নিচের দিকে ফেলে দাও তখন তার গতি কিন্তু সরলরৈখিক হয়। এই ধরো অবস্থান থেকে তুমি একটা ঢিল এবং নিচের দিকে ছুঁড়ে দিলে তখন যেই নিচের দিকে আসতে থাকে সেই রেখাটা হয় সরলরেখা বরাবর, বক্ররেখা হয় না, আবার ঢালও হয় না। এখন আসি মূল কথা। এটার হচ্ছে মূল কথা। সরলরৈখিক মূল কথা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পথটি কি হবে? সোজা হবে। তার মানে মূল কথা বুঝতে পেরেছে। এই যে যেমন এ অবস্থা থেকে যখন নিচের অবস্থায় বি অবস্থানে এসেছে তখন এই যে প্রথম পথ, এই প্রথমে যখন এ অবস্থানে ছিল এবং বি এ যখন দ্বিতীয় অবস্থানে ছিল, প্রথম এবং দ্বিতীয় অবস্থানের যে সংযোগ রেখা, এই রেখাটি কিন্তু সোজা হচ্ছে। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে সেটি হচ্ছে সরলরৈখিক গতি। এখন
দুই নম্বর দুই নম্বর 2 নম্বরে যে গতি আছে সেটি হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। এখন আমরা জানবো ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতির সংজ্ঞা হচ্ছে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে বা অক্ষকে কেন্দ্র করে চারিদিকে ঘোরে তখন তাকে ঘূর্ণন গতি বলে। এখন প্রথমে সংজ্ঞাটা লিখে নিই, তারপর আমি তোমাদেরকে বলছি। এই সংজ্ঞাগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নিবে, কারণ সৃজনশীল প্রশ্নে ক নম্বরে আসতে পারে, তাই এই সংজ্ঞাগুলো খুব গুরুত্বপূর্ণ। যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে বা অক্ষকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে চারিদিকে ঘোরে তখন তাকে ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন গতি বলে। অবশ্যই হয়তো বুঝতে পারিনি। চলো তাহলে আমি তোমাদেরকে একটা বাস্তবে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। তো এটা আমি লিখবো না, উদাহরণটা আমি লিখবো না, আমি মুখে বলছি, তোমরা বুঝে নিবা। তোমরা সিলিং ফ্যান বা টেবিল ফ্যান লক্ষ্য করো। পাখার ব্লেডগুলো একটি রডকে অক্ষ কেন্দ্র করে ঘুরছে। বুঝতে পারছো? আমি বুঝিয়ে দিই খাতায় লিখে। ধরে এটা হচ্ছে টেবিল ফ্যান। এই টেবিল ফ্যানে এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রে এগুলো হচ্ছে ব্লেড। এই ব্লেডগুলো কিন্তু এই কেন্দ্রের যে বিন্দু আছে এই বিন্দুকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে থাকে। এটাই হচ্ছে ঘূর্ণন গতি। আর একটা যদি উদাহরণ দিই, তোমরা হয়তো ছোটবেলায় অনেকে হয়তো লাটিম ঘুরিয়েছ। একটা লাটিম তার কেন্দ্রে শলাকারের উপর ভর করে কিন্তু নিজ অক্ষের চারিদিকে ঘুরে। লাটিমটা অনেকটা এরকম হয়ে থাকে, এভাবে হয়ে থাকে। এই যে এটা হচ্ছে শলাকার। এটা শলাকারের উপর ভর করে এই লাটিমটা কিন্তু ঘুরতে থাকে এমনে ঘুরতে থাকে। এটা হচ্ছে ঘূর্ণন গতি। এখন চলো আসি মূল কথায়। মূল কথা। ঘূর্ণন গতি বস্তুর প্রতিটি কণার একই সময়ে ভিন্ন ভিন্ন বৃত্তাকার পথে ঘুরতে থাকে।
পথে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে এটাই হচ্ছে এর মূল কথা। অর্থাৎ ঘূর্ণন গতির মূল কথা হচ্ছে ঘূর্ণন গতি বস্তুর প্রতিটি কোণা একই সময়ে ভিন্ন ভিন্ন বৃত্তাকার পথে কি ঘুরতে থাকে, এটি হচ্ছে তার মূল কথা। এখন 3 নম্বরে জানবো হচ্ছে চলন গতি। 3 নম্বর চলন গতি। চলন গতির সংজ্ঞাটা আগে দিই, তারপর লিখছি। যখন কোনো বস্তু এমনভাবে চলে যে সময়ের যে কোনো মুহূর্তে বস্তুর সবগুলো কোণা বা বিন্দু একই দিকে একই বেগে যায় এবং তাদের সরণ একই হয়, তখন তাকে চলন গতি বলে। এখন সংজ্ঞাটা লিখি। যখন কোনো বস্তু এমনভাবে চলে যে সময়ের যে কোনো মুহূর্তে সময়ের যে কোনো মুহূর্তে বস্তুর সবগুলো কোণা সবগুলো কোণা বা বিন্দু একই দিকে একই বেগে যায় এবং তাদের সরণ একই, তখন তাকে চলন গতি বলে। এই চলন গতির গুরুত্ব ধারণা আছে, এই ধারণাটি মনে রাখতে হবে। চলন গতির সরলরেখাও হতে পারে, আবার বাঁকা পথেও হতে পারে। এই দুইটা কথা মনে রাখতে হবে। এখন এই চলন গতির কখন যদি বাঁকা পথে চলে তাহলে কি হবে, এবং সরল পথে চললে সেটার নাম কি হবে এটা জানি। যদি সরল রেখা হয়, চলন গতি যদি সরল রেখা হয় তবে তা সরলরৈখিক হবে। আর যদি বাঁকা পথে হয় তবে তা বক্ররৈখিক চলন হবে। এখন এটার বাস্তব উদাহরণ দেখি। বাস্তব উদাহরণ দিয়ে একটা না দুইটা হয়তো দিব। ভিডিওটা বুঝুন অনেক বড় হয়ে যাচ্ছে।
আপনারা কষ্ট করে দেখবেন। ধরো তুমি একটি টেবিল ধাক্কা দিয়ে সরালে। একটা টেবিলকে কি করছো? ধাক্কা দিয়ে সরাচ্ছ। টেবিলের উপরে বাম কোণা এবং নিচে ডান কোণা দুটো বিন্দু কিন্তু সমান দূরত্বে একই দিকে সরে গেল, টেবিল কিন্তু ঘুরেনি। এটি হলো চলন গতি। ধরো এটা একটা টেবিল, এই টেবিলের এই কোণা এবং এই কোণা তুমি কি করছো? সরাইছো। এমনে সরাইলে এমনে যতক্ষণটি সরাবা ঠিক এমনেও ঠিক ততক্ষণটি সরে যাবে, অর্থাৎ ততটুকুই দূরত্ব সরে যাবে। এখন টেবিল কিন্তু ঘুরেনি, এটা বুঝাতে চাচ্ছে। এখন আর একটা উদাহরণ হচ্ছে বাচ্চাদের খেলনার মাঠে একটা সাইড থেকে যখন সোজা নিচে নেমে আসে তখন তারা হচ্ছে চলন গতি। এরকম একটা ঢালু ওদের খেলনা দেখেছো যেটাকে সাইড বলে। এখান থেকে যখন বাচ্চারা পিছলে ঠিক এমনি নিচে নেমে আসে তখন সেই পথটা হচ্ছে সোজা পথ, এবং এটি হচ্ছে কি চলন গতি উদাহরণ। এখন মূল কথায় আসি। মূল কথা হচ্ছে মূল কথা মূল কথা ঘূর্ণন গতিতে বস্তু ঘোরে। ঘূর্ণন গতিতে বস্তু ঘোরে। চলন গতিতে বস্তু না ঘুরে শুধু স্থান পরিবর্তন করতে পারে। চলন গতি বস্তু না ঘুরে শুধু স্থান পরিবর্তন করে। এটা হচ্ছে চলন গতির মূল কথা। এরপর জানবো হচ্ছে 4 নম্বর গতি। 4 নম্বর গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা অনেক গুরুত্বপূর্ণ গতি। পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি সংজ্ঞাটা দিয়ে আগে। যখন কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট পথ বা বিন্দুর উপর দিয়ে একই দিকে গতিশীল হয় তখন সেই গতি পর্যায়বৃত্ত গতি বলে। সংজ্ঞাটা লিখে নিই, তারপর আমি বুঝাচ্ছি। যখন কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট পথ বা বিন্দুর উপর দিয়ে একই দিকে গতিশীল হয় তখন সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।
গতি বলে। উদাহরণ দিই তাহলে বুঝবা। তোমরা তো ঘড়ি অনেকেই দেখেছো, ঘড়ি যেগুলো দেখেছো অনেকে ডিজিটাল দেখেছো। আমাদের দুই ধরনের ঘড়ি আছে, অ্যানালগ ঘড়ি এবং ডিজিটাল ঘড়ি। তোমরা নিশ্চয়ই অ্যানালগ ঘড়ি দেখেছো। অ্যানালগ ঘড়ি হচ্ছে যেগুলো কাঁটাওয়ালা, সেগুলো হচ্ছে অ্যানালগ ঘড়ি বলে, এবং ডিজিটাল যেগুলো হচ্ছে ডিজিটাল নাম্বারিং সিস্টেম, সেগুলোকে বলা হচ্ছে ডিজিটাল। এখন কাঁটাওয়ালা ঘড়ির যে সেকেন্ডের কাঁটা ঠিক 60 সেকেন্ড পর পর তার আগের অবস্থানে ফিরে আসবে এবং একই দিকে চলতে থাকে। অর্থাৎ এটা যদি ঘড়ি হয় এবং এটা যদি সেকেন্ডের কাঁটা হয়, এই 60 সেকেন্ড ঠিক এমন দিয়ে ঘুরে এসে 60 সেকেন্ড পর ঠিক এই জায়গায় আবার ফিরে আসবে, আবার 60 সেকেন্ড পর ঠিক আবার এই জায়গায় ফিরে আসবে। এই যে বারবার বারবার পুনরাবৃত্তি ঘটছে এই জায়গাটায়, এটাইকে বলছে আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর একটা উদাহরণ দিই, তুমি যখন, এটা ছেলেরা ফিল করবে যারা সাইকেল চালিয়েছে। দ্বিতীয় উদাহরণটা হচ্ছে, যখন তুমি সাইকেল চালাও তখন প্যাডেলের ঘূর্ণন ও পর্যাবৃত্ত গতির কারণে এটি নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে আসে। অর্থাৎ প্যাডেল করার পর একটা নির্দিষ্ট সময় পর পর ডান পা একবার উপরে আসে, একবার নিচে হয়, আর একবার উপরে যায়, আবার নিচে হয়। এই যে নির্দিষ্ট একটা সময় পর পর পুনরাবৃত্তি ঘটছে, এটাকে আমরা বলছি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এখন আমরা মূল কথায় আসি। মূল কথা, পুনরাবৃত্তি ও নির্দিষ্ট সময় এই দুটো শর্ত পূরণ হলেই তা পর্যায়বৃত্ত গতি। কি বুঝতে পেরেছো? মূল কথা হচ্ছে পুনরাবৃত্তি হতে হবে এবং পুনরাবৃত্তি হলেও আবার সেটা হতে হবে নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি হতে হবে। এই দুইটা যদি শর্ত পূরণ হয় তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এখন আমরা 5টা ভিন্ন গতি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে শেষ ভিন্নতা এবং এটাও অনেক গুরুত্বপূর্ণ। পর্যায়বৃত্ত গতি যদি বুঝে থাকো তাহলে এই 5 নম্বর গতিটাও বুঝবা, সেটা হচ্ছে দোলন গতি। দোলন গতিও বলে, আবার স্পন্দন গতিও বলে। এটাও অনেক গুরুত্বপূর্ণ। এখন এটার সংজ্ঞা আমি প্রথমে বলি, তারপর আমি লিখতেছি। যখন কোনো বস্তু তার গতির অর্ধেক সময় একটি নির্দিষ্ট বিন্দুর একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তখন তাকে চলন গতি বলে। সংজ্ঞাটা লিখে নিই। আমি এই সংজ্ঞাগুলো লিখছি যাতে তোমরা একটা নোট বানিয়ে এই সংজ্ঞাগুলো মুখস্থ রাখতে পারো, কারণ এগুলো পরীক্ষায় আসবে। এই জন্য আমি সংখ্যাগুলো লিখছি। একটু ভিডিওটা হয়তো বড় হচ্ছে, কিন্তু তারপরেও কষ্ট করে দেখে নিবে। যখন কোনো বস্তু তার গতির অর্ধেক সময় একদিকে নির্দিষ্ট বিন্দুর
একদিকে এবং বা অর্ধেক সময় তার বিপরীত দিকে। তার বিপরীত দিকে চলে, তখন তাকে দোলন গতি বলে। দোলন বা স্পন্দন গতি বলে। স্পন্দন গতি বলে। এখন কিছু উদাহরণ যদি দিই তাহলে সহজেই বুঝে যাবে এই বিষয়টি। একটি দোলন যখন মাঝের অবস্থা থেকে একদিকে যায় এবং আবার ফিরে এসে অন্যদিকে যায়, এটি হলো দোলন গতি। এটি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি করে, তাই এটি পর্যায়বৃত্ত গতিও বটে। কি বুঝলা না? আচ্ছা, বিষয়টি আমি বুঝেছি। দেওয়ালের ঘড়ি, পেন্ডুলাম দেখেছো বা সেলাই মেশিন দেখেছো। পেন্ডুলাম যারা দেখেছো তাদের পেন্ডুলাম এর ঘড়ি, এটা ধরো ঘড়ি এবং পেন্ডুলামটা ঠিক এবার নিচে ঝুলে থাকে। এটা একবার এমনে যায়, একবার এমনে যায়, ঠিক সাম্য অবস্থায়। এই মাঝের অবস্থাকে বলে সাম্য অবস্থা। একবার এমনে যাচ্ছে, আবার এমনে আসছে, কি পুনরাবৃত্তি হচ্ছে না এই মাঝের জায়গাটা, অর্থাৎ সাম্য অবস্থা। এই জন্য এটা কি পর্যায়বৃত্ত গতি হয়। আবার এটাকে কি দোলন গতি বা স্পন্দন গতি, এই যে স্পন্দিত হচ্ছে, কি ঠিক না? আবার সেলাই মেশিন কি একবার উপরে যায় নির্দিষ্ট সময় আর একবার নিচে আসে দিয়ে। তো যারা সেলাই মেশিন দেখেছো তারা তো নিশ্চয়ই জিনিসটা ফিল করে বুঝতে পারবে। আবার উপরে যায় আবার নিচে আসছে, কি নির্দিষ্ট সময় পর পর ঘটনাগুলো ঘটছে না। এবার আসি তাহলে মূল কথায়। মূল কথা, সব দোলন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সব পর্যায়বৃত্ত গতি দোলন গতি নয়। এই কথাটা কিন্তু মনে রাখবা, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। সব দোলন গতি, সব দোলন গতি পর্যায়বৃত্ত গতি হবে, কিন্তু সব পর্যায়বৃত্ত গতি আবার ফের দোলন গতি হবে না। এটা পরবর্তীতে বুঝতে পারবা, পরবর্তী অধ্যায়ে আরো বিস্তারভাবে আলোচনা করা হবে, তখন সেখানে বলা হবে এটা কিসের জন্য। গতি কিন্তু সব কি পর্যায়বৃত্ত গতি দোলন গতি নয়। এখন যেমন পাখা ঘুরে নির্দিষ্ট সময় পর একই জায়গায় আসে, পাখা ঘুরে নির্দিষ্ট সময় পর একই জায়গায় আসে, এটি পর্যায়বৃত্ত গতি, কিন্তু দোলন গতি নয়, কারণ এটি সামনে পিছনে দোলে না। কি বুঝলা তো? এই যে এরকম একবার সামনে যাবে, ঠিক সামনে যাওয়ার পর আরেকবার ফের বিপরীত দিকে আসবে, এরকম হবে। কিন্তু ঘড়ির কাঁটার কি সেরকম হয়? বা ফ্যানের পাখা কি সেরকম হয়? মানে একবার এমনে ঘুরছে, ঠিক তারপর আবার বিপরীত মনে ঘুরতেছে, এভাবে এরকমটা কি হয়? না, হয় না। কিন্তু এই পেন্ডুলামের ক্ষেত্রে হয়, সেলাই মেশিনের ক্ষেত্রে হয়। এই জন্য এই কথাটা আমরা বলে থাকি। সব দোলন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সব পর্যায়বৃত্ত গতি দোলন গতি নয়। এখন যে পাঁচটা আমরা পড়েছি, মানে কি, এখন আমরা যে পাঁচটা ভিন্ন গতি পড়েছি সেই পাঁচটা বিভিন্ন গতির একটা সারাংশ এখানে লিখে দিচ্ছি, যাতে একবার দেখলে বুঝতে পারো আসলে কি। সার সংক্ষেপ লিখে দিচ্ছি।
সোজা পথে চললে কি হয়? চলন গতি হয়। সোজা পথে চললে সরলরৈখিক। অক্ষের চারপাশে ঘুরলে ঘূর্ণন। অক্ষের চারপাশে ঘুরলে ঘূর্ণন। আর যদি অক্ষের চারপাশে না ঘুরে স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন করলে কি হবে? চলন হবে। নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি করলে পর্যায়বৃত্ত আর সামনে পেছনে দুললে দোলন গতি। দোলন গতি। এটা হচ্ছে সারসংক্ষেপ। চারপাশে দেখো গাড়ির, এখন তোমাদের একটা প্রশ্ন দিই, চারপাশে দেখো গাড়ির চাকার গতি ঘূর্ণন গতি নাকি চলন গতি? এই প্রশ্নটা আমি লিখে দিই, এটা কমেন্টে তোমরা জানাবা। এই প্রশ্নটা আমাকে কমেন্টে জানাবা। গাড়ির চাকার গতি ঘূর্ণন নাকি চলন? আমি কি অপশন দিব? আচ্ছা, অপশন দিয়ে দিলাম। ক হচ্ছে ঘূর্ণন, খ হচ্ছে চলন, গ হচ্ছে উভয়, এবং ঘ হচ্ছে কোনোটি নয়। আমাকে এই অপশনটা অবশ্যই দিয়ে দিবা। এখন এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আমরা দূরত্ব ও সরণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। তোমাদের বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দিবে আমার এই ভিডিওটি, এবং লাইক কমেন্ট করবে কেমন লাগলো, এবং আমি তোমাদেরকে সঠিকভাবে বুঝাতে পারছি কি না সেটা কমেন্ট বক্সে জানাবে। কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করব আমি আরও ভালোভাবে বুঝতে পারবো যে তোমরা সঠিক বুঝেছে কি না। যদি না বুঝো আমি আরও সহজ ভাষায় বলবো, যতটা সহজ ভাষায় পারি ঠিক ততটাই বলবো আমি। তো থাকো এখন এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।